আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কালকে 15 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশ থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে, যেমন নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এখনই তাকে মানে পড়াবে কে, শপথ বাক্য পড়াবে কে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন নানান রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি তো এ দেশে বসে আমার পক্ষে কারেন্ট খবর পাওয়া খুব মুশকিলের ব্যাপার। তাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ যেটা করব সেটা হয়তো ঠিক নাও হতে পারে। তো এই চর্চা চলাকালীন আমাদের দেশে একটা খবরের একটা বেরিয়েছে, খবরের কাগজে একটা খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী এবং তারেক সম্পর্কিত। সেখানে লেখা হচ্ছে, তারেক মোদী কথা, ভারত স্বস্তিতে বিএনপি জয়। আমি খবরের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি। আজ ভালো করে দিন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের থেকে কে যাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম, কিন্তু সেই সময় তিনি মিউনিকে নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে তার যোগদানের কথা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ঢাকা যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে। মোদী আজ এক্সে লিখেছেন, এই জয় প্রমাণ করে আপনার নেতৃত্বের ওপরে বাংলাদেশের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তারেকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন, তাও স্পষ্ট করেছেন মোদী। এরপর দুপুর গড়াতেই সরাসরি ফোন করেন তিনি তারেক রহমানকে, মানে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেন। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আমি শুভকামনা এবং সমর্থন জানিয়েছি। গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানে আগে যা ভারতবর্ষ যা করত সেটাই আবার ফিরিয়ে আনা হবে। মোদী বার্তা নিয়ে আজ প্রশ্ন করা হলে বিগলিত হওয়ার কোনো লক্ষণ দেখাননি বিএনপির নেতৃবৃন্দবর্গ। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং তারেকের অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন প্রায় একই স্বরে জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই এই ধরনের শুভেচ্ছার ঢল নেমেছে। প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছাও এই মর্যাদাপূর্ণ আচরণের মধ্যে পড়ে। তাতে দল কৃতজ্ঞ। দলের শীর্ষ নেতা অবশ্যই এর প্রত্যুত্তর দেবেন। কূটনৈতিক সূত্রের খবর, আগামী দিনে ভারত নীতি একটি কঠিন পাঠক্রম হতে চলেছে তারেকের কাছে। তার নিজের দেশে এমন কোনো বার্তা না যায় যে তিনি নয়াদিল্লির অঙ্গুলিহীনের অপেক্ষায় নরেন্দ্র মোদীর কৃপা প্রার্থী। ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কথা উঠলেই তিনি তার দল বরাবরই বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমানে সমানে, অর্থাৎ নয়াদিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে ঢাকাকে। পাশাপাশি আরো একটি গলার কাঁটা হয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাস। সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আর এক নেতা সালাউদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলা এবং আওয়ামী লীগের উপর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ফলে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং এদেশে বিচারের সম্মুখীন হতে হবে তাকে। সালাউদ্দিন আরো বলেন, দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি পথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত, 2025 সালের শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছিলেন ঢাকা। সেখানে দেখা করেছিলেন তারেকের সঙ্গে। আসলে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর যত সময় গড়িয়েছে, সংখ্যালঘুদের ওপর পীড়ন এবং ভারত বিরোধী সামাজিক বয়ানের যত ধারালো হয়েছে, সাউথ ব্লক বুঝতে পেরেছি বিএনপি ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো বিকল্প নেই। জামায়াত যতই মুখে
উদারতার কথা বলুক, তাদের ইস্তাহারে যতই ভারতের নাম থাকুক, তারা ক্ষমতাসীন হলে নয়াদিল্লির সমূহ বিপদ, একথা স্পষ্ট মোদী সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের যেটা রিপোর্টে বেরিয়েছে। এখন এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, তার বিচার নিয়ে আমরা কথা বলবো, বিচার পদ্ধতি, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। আমার প্রশ্ন হলো দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব তিনি বলছেন ভারতের কৃপা প্রার্থী যেন মনে না করা হয়, আমরা ভারতের কৃপা প্রার্থী। তিনি তো কৃপা পাওয়ার জন্য তো এসে সাউথ ব্লকে ধর্ণা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, একটু কৃপা পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যে জুলাই সনদ আপনারা নিজেরা মানেন না, কারণ জুলাই সনদ যদি মানতে হয় তাহলে পরে কি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাহলে পরে তিনি আবার দলের নেতা থাকতে পারবেন না, 2 পদ হোল্ড করতে পারবেন না, আবার দ্বিতীয়বার নির্বাচন লড়তে পারবেন না, এরকম পরপর অনেকগুলো রয়েছে। তারপরে তো আরো অনেক অনেক এগুলো রয়েছে, সেখানে ওনারা সমস্ত করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং সরকারিভাবে বিরোধিতা করেছিলেন। তাহলে সেই আইসিটি কে যখন তারা বলছে যে আইসিটি আমরা মানি না, যখন এই বিতর্কটা হয়েছিল আইসিটি সব ভুয়ো, সেই আইসিটি ধুয়ো দিয়ে তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন। আসলে এইটা বলে ভারতবর্ষের ওপরে একটা চাপ সৃষ্টি করার যে চেষ্টা করছেন সালাউদ্দিন সাহেব, সেইটা কিন্তু কাজে আসবে না। ওই বন্ধ ঘরে জয়শঙ্করের সঙ্গে তারেক এবং তার পরিবারের কি কথা হয়েছিল আপনি বিন্দু মাত্র জানেন না। কিন্তু হ্যাঁ, আমি এটা বুঝি যে আপনাকে এখন আত্মরক্ষার খাতিরে, দেশের মানুষের কাছে একটা মুখ রক্ষার খাতিরে আপনাকে এই কথাটা বলতে হয়েছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলবে, আজকে আমি বলে রেখে দিলাম। এবং শেষে একটা কথা বলি, আজকে জয়শঙ্কর যখন মিউনিখ চলে যাচ্ছেন, তাহলে আগামীকাল চর্চা হচ্ছে হয়তো নরেন্দ্র মোদী হয়তো উপস্থিত হতে পারেন সেখানে। আর নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক ওলট পালট হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হবে। কিন্তু যেহেতু ইনক্লুসিভ নির্বাচন হয়নি, যেহেতু ইনক্লুসিভ নির্বাচনটা হয়নি, ভারতের একটা শর্ত ছিল আপনারা এখন যে নির্বাচন করছেন, ভারত চুপ করে আছে, আপাতত একটা নির্বাচন হোক, ঠিক আছে, বিএনপি জিতেছে, ভারত খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব থেকে ভারত কিন্তু চাপ দেবে। আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দিতে হবে, সেটা কিন্তু তারেক রহমান কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে ফিরতে তার আপত্তি, হাসিনা যদি রাজনীতিতে ফেরেন তার কোনো আপত্তি নেই, রাজনীতি করা সবার অধিকার। ফলে সালাউদ্দিন সাহেব যা বলছেন মুখ বাঁচানোর জন্য, আর প্রধানমন্ত্রী তারেক যা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। ফলে সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনি যা বলছেন সেটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। সুসম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন সেই সুসম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা যদি আপনারা এই ধরনের মন্তব্য যদি আগে থেকেই আগ বাড়িয়ে করতে থাকেন, তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু আপনারা সেই রকমই পাবেন না। আর সমানে সমানে যখন কথা বলছেন না, সমান মর্যাদার কথা বলছেন, তাহলে ভারতবর্ষ আপনাকে যে মর্যাদা দেয় আপনাদেরও সেই মর্যাদা দিতে হবে। এই ভারত বিরোধিতা করবেন আবার সমান মর্যাদা দেবেন, মর্যাদা চাইবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। তেল আর জল কি একসঙ্গে মিশকায়? আপনি ভারত বিরোধিতা বর্জন করুন,
সমান সমান সম্পর্ক ভারত যেমন চায়, এটা তো প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতবর্ষের কাছে বাংলাদেশকে বিক্রি করেননি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ ভারতকে কি দেবে? অন্য কিছু দেওয়ার তো নেই। ভারতের তো একটাই চাহিদা, সেটা হচ্ছে একটা সুস্থ বাংলাদেশ। সেটা যদি দিতে পারেন তাহলে সমান সমান মানে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। আর যতক্ষণ সেইটা দিতে না পারছেন, ততক্ষণ সমান সমান অধিকারের কথা কিন্তু আপনারা কেউ বলবেন না, কোনো বাংলাদেশি বলবেন না। আগে ভারত বিদ্বেষ ছাড়ুন, তবে সমান সমান অধিকারের কথা আসবে। হয়তো আমার কথা কটু লাগতে পারে, কিন্তু যতটুকু বললাম সেটা হচ্ছে সত্য এবং একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নরেন্দ্র মোদী হয়তো যেতে পারেন, হয়তো এখনো সেই নিয়ে এখন জোর চর্চা চলছে, হয়তো যেতে পারেন। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আর একটা কথা আছে, শপথ গ্রহণের পর তারেক রহমানের প্রথম ভিজিট কোথায় হতে পারে সেটা নিয়ে 4:30 সময় আমি একটা ভিডিও করব। সেখানে আমি পূর্ণাঙ্গ সমস্ত দেবো, এবং ইউনূসের কি হাল হকিকত সে ব্যাপারেও আপনাদের খবরাখবর দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলো করে প্রচার পাচ্ছে। তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে একটি লক্ষণীয় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি। আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে। কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে। সেই নির্বাচিত সরকার এখন বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে ITV। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সজীব ওয়াজেদ জয় দেখছেন প্রহসন হিসেবে। কারণ হিসেবে দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেছেন, মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। জয় দাবি করেন, এটি টেকসই হবে না, ভবিষ্যতে আরো অস্থিরতা সৃষ্টি করবে। জয় প্রশ্ন রেখেছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটা। তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে যদি ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয়, তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে? তিনি মনে করেন, অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। আওয়ামী লীগের শাসনামলে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির পাশা তখন প্রশ্ন করেন, বিষয়টি কিভাবে নজিরবিহীন হয়? এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন, আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। ITV সাংবাদিক প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়েও
কারচুপির ব্যাপক অভিযোগ ছিল। জবাব দিতে গিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, গত 3 বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো, এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপে দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। 2014, 18 এবং 2024 সালের নির্বাচনেও বিরোধী মতকে দমন, নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে। উত্তর দিতে গিয়ে 2014 সালের নির্বাচন ঘিরে বিরোধী দলের জ্বালাও পোড়ার ঘটনা মনে করিয়ে দেন জয়। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি। তার ভাষায়, এটাই গত 3 নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য। মাহাথির ভাষা প্রশ্ন করেন, গত 15 বছরের দুর্নীতি, অপহরণ, গুম, মত প্রকাশের দমনের অভিযোগ, এসব বিবেচনায় নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী? জবাবে জয় বলেন, না, কারণ একই ধরনের অভিযোগ বিএনপি ক্ষমতায় থাকা কালেও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, অথচ এখন তাদের সেলিব্রেট করা হচ্ছে। 24-এর আন্দোলন নিয়ে এক প্রশ্নে আইটিভি সাংবাদিক বলেন, আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে? জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল, তাদের দাবি ছিল যৌক্তিক। দুঃখজনক বিষয় হলো 2018 সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল। কোটার সরকার পুনর্বহাল করেনি। যারা আগে কোটার সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহাল করেছিল। এরপরই আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল। জয়ের দাবি, জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়। তারাই সহিংসতা শুরু করে, আন্দোলন সহিংস রূপ নেয় এবং আবারও সরকার তা মোকাবেলায় ভুল করে। বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না। মাহাথির ভাষা জুলাই হত্যাকাণ্ড নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জয় বলেন, জাতিসংঘ 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 নিহতের কথা বলেছে, আর সরকার পতন হয়েছিল 5 আগস্ট। তাহলে পুরো সবার হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গক্রমে জয় বলেন, তারা দায় স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য, 1400 জন নয়, কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী। তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া। জয় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া, পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া, যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায়। তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি? যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি? শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে। জয় আগের মতোই দাবি করেন, বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে তা কেটে নেওয়ার একটি অংশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। জুলাই আগস্টের ঘটনার জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কিনা সেই প্রশ্ন রাখেন আইটিভি সাংবাদিক। জবাবে জয় বলেন, তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না। অতীতে আওয়ামী লীগ বারবার জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু এবারে নির্বাচনে তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়নের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। জয় তখন বলেন,
প্রতিদ্বন্দ্বীহীন মাঠে খেললে পুনরুত্থান ঘটানো খুব সহজ। এখন সেটাই হচ্ছে। জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয়। বাংলাদেশের আদালত প্লট দুর্নীতির মামলায় সজীব ওয়াজেদ জয়কেও 5 বছর কারাদণ্ড দিয়েছে। এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান মাহাথির পাশা। জয় বলেন, অবশ্যই এক সময় ফিরবেন। তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে দেশে ফিরে রাজনীতিতে নামবেন? উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন, তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। এমনটা বলছেন না, একসময় তিনি বাংলাদেশে ফিরতে চান। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন। তিনি বহুদিন ধরেই অবসর নিতে চেয়েছেন। তার প্রায় পুরো জীবনই কেটেছে বাংলাদেশে। সেখানেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কোনো এক সময় তিনি ফিরবেন। তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয়। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ তার বিবেচনায় ভারতই এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আওয়ামী লীগের সংস্কার দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাথির পাশা। জয় বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে। তিনি বলেন, তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না, দলীয় বৈঠক করতে পারছেন না, সংবাদ সম্মেলন করতে পারছেন না, তাদের কার্যালয়গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই। তবে পরিস্থিতি বদলাবে, সবসময় বদলায়। তারেক রহমান বলেছেন, তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। সে কথা মাথায় রেখে জয় কি তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন, এমন প্রশ্ন করা হয় জয়কে। আইটিভির এই প্রশ্নে জয় বলেন, এটা তার হাতে নেই, তিনি দেশে থাকেন না, এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে। এই প্রসঙ্গে বলেন, বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল, অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত। বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন। বাংলাদেশে মুজিব পরিবার ও জিয়া পরিবার বংশানুক্রমিক নেতৃত্ব নিয়ে অনেকেই সমালোচনা করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে তিনি বলেন, এটা কি বংশানুক্রমিক রাজনীতি? তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন? জয় দাবি করেন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগেই হতে পারতেন। তার মা 1 দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনে দাঁড়াতে, সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসছিলেন। তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি? জবাবে জয়ের উত্তর ছিল, তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি। এখন এ পর্যন্ত। সবাই